অদিত চৌধুরী তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস এখনো পর্যন্ত এক্সিস্ট করছে। আমাদের গায়ে এখনো পর্যন্ত কোনো খুনের দাগ নেই। অদিত চৌধুরীর কাছ থেকে আমি কোনোদিন কাউন্সিলর টিকিটও নিইনি, এমএলএ টিকিটও নিইনি, এমপি টিকিটও নিইনি, আমি কোনো পোস্টও নিইনি। ওনার যখন প্রয়োজন হয়েছে উনি আমাদেরকে 10 বার করে ফোনে ডেকেছেন, আমরা কোনোদিন যাইনি। এই যে স্ক্যাম গুলো বেরোচ্ছে, তার যে ক্লিপিংস গুলো বেরোচ্ছে, সেটা হুমায়ুন কবিরকে ব্যাকফুটে ফেলবে, যেখানে সিপিএম এর লোকরা বিজেপি কে ভোট দেয়। অদিত চৌধুরী তো 25 বছর ধরে ছিলেন এখানে। বহরমপুর শহরটা তিনি কর্পোরেশনে করতে পারেননি। কাঞ্চন মৈত্র এবং অধীর রঞ্জন চৌধুরী, ওদের থেকে 10 থেকে 12 হাজার ভোটে আমি জিতবো। দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26 আজ বহরমপুরে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী নারুগোপাল মুখোপাধ্যায়। দাদা, স্বাগত দাওয়ালে। প্রথমে যেটা জানতে চাইবো যে এবারে তৃণমূল কংগ্রেস অনেক নতুন মুখকে প্রার্থী করেছে এবং তার মধ্যে আপনি একজন। পুরস্কার তো নিঃসন্দেহে, চ্যালেঞ্জ কতটা? দেখুন, বহরমপুরে যদি আপনি রাজনৈতিক আপনার ডেটাগুলো দেখেন, তাহলে বহরমপুরের সবসময় অবস্থান, পশ্চিমবঙ্গে যারা শাসন করেছে, সিপিএম এর সময় কংগ্রেস, তৃণমূলের সময় বিজেপি, এরকম ভাবে ছিল বা কংগ্রেস ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ধারাবাহিকভাবে এরকম ভাবে চলতে চলতে বহরমপুর শহরটা যে জায়গায় গেছে আজকের দিনে, এটা আমার মনে হয়েছে, আমিও প্রথমে শাসক দলে ছিলাম না, আমি কংগ্রেস করতাম, কিন্তু বহরমপুর শহরের মানে অন্যান্য যেগুলো রুলিং পার্টির সঙ্গে জড়িয়ে ছিল, যে টাউনগুলো, যে এরিয়াগুলো, যে স্পিডে ডেভেলপমেন্ট হয়েছে, তুলনামূলক বহরমপুরে অনেক কম হয়েছে, এটা আমার মনে হয়েছে। কারণ বিরোধী দলে থাকলে পরে সবসময় সরকারি দলের খুব একটা বেশি ওখানে ইন্টারেস্ট থাকে না, যার ফলে বহরমপুর এত হেরিটেজ টাউন এটা, এবং কালচারালি এত রিচ, এখানে এত ভালো টাউনটা, এটা আরো এগোতে পারতো যদি শাসক দলের সঙ্গে থাকতো, এটা আমার মনে হয়েছে। এবং সেই জন্য এই মনে হওয়াটা অনেকের মধ্যে মনে হচ্ছে, যেখানে একটা বিজেপি এখানে টেস্টেড বিরোধী দলনেতা হিসেবে কার্যকরী ভূমিকা পালন করতে পারেনি। কংগ্রেসের সাংসদ অধীরবাবু হেরে গেছে, আবার দাঁড়িয়েছে, 25 বছর থেকে ছিলেন, তারপর একটা লোকের মানে কি বলবো, আর নতুন করে তার কাছে কিছু পাওয়ার নেই। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির যে বিভিন্ন স্কিম গুলো রয়েছে, আর তার তথাপি বহরমপুর পৌরসভার যে কাজগুলো রয়েছে, তার ভিত্তিতে আমাদের সংগঠন অনেক শক্তিশালী হয়েছে, এবং তারপর বেশ করে আমাদের ভোটটা এবার আমরা অনেকটা চ্যালেঞ্জ ওভারকাম করে নিয়েছি। জাস্ট 23 তারিখ ভোটটা হবে, আশা করছি ভালো হবে। দ্বিতীয়ত, আপনি যেহেতু পুরসভার চেয়ারম্যান, এখানের কাজের ভালো মন্দ সবটাই আপনার ঝুলিতে। আপনি এখনই বললেন যে সেই অর্থে ডেভেলপমেন্ট হয়নি। সেক্ষেত্রে অধীর চৌধুরী তিনি দাবি করছেন সেই সময় বহরমপুর অনেক ভালো ছিল, আপনি যে কাজটা করতে পারেননি। কোন কোন কাজের ক্রেডিট আপনি নেবেন? ক্রেডিট নেওয়ার ডিসক্রেডিট নেওয়ার ব্যাপার নেই। অধীর চৌধুরী তো 25 বছর ধরে ছিলেন এখানে, তিনি রেলমন্ত্রীও ছিলেন, বিরোধী দলনেতাও ছিলেন। বহরমপুর শহরটা তিনি কর্পোরেশনে করতে পারেননি। বহরমপুর শহরটার যে আপনার অন্য ইনফ্রাস্ট্রাকচার, আদার্স কোনো বড় পার্ক, সেটাও তৈরি করতে পারেননি শিশুদের জন্য। আর বহরমপুর শহরে বড় কোনো ইন্ডাস্ট্রিও তৈরি করতে পারেননি। এছাড়া বহরমপুর শহরে কোনো মেডিকেল সেট আপও তৈরি করতে পারেননি, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম হয়তো পিপিপি মডেলেও হতো। বা রেলমন্ত্রী যখন ছিলেন, তখন আপনার বিআর সিং যে হসপিটালটা রয়েছে, তারই অনুকরণে এরকম একটা হসপিটাল তৈরি করা। তার মানে বর্দিচৌধুরী থেকে এখানে ইনফ্রাস্ট্রাকচারগতভাবে বিরাট কিছু পরিবর্তন হয়নি, আর সোসিও ইকোনমিকও বিরাট কিছু চেঞ্জ হয়নি। এখন কি ভিজিবল চেঞ্জেস আপনি দাবি করবেন যেটা হয়েছে, বা এলাকার মানুষ যারা বলছেন খুশি তারা? দেখুন, ভিজিবল চেঞ্জ বলতে গেলে বহরমপুর শহর এমনি ইনফ্রাস্ট্রাকচারালি প্রথম থেকে খুব ভালো ছিল, সেটাকে মেনটেন করতে হবে। শহর তো বাড়েনি, আর শহর যা ছিল তাই আছে, আজ থেকে 40 বছর আগে যা ছিল তাই আছে। এই শহরটাকে ডেনসিটি অফ পপুলেশন বেড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ পৌরসভার আরো বেশি বেড়েছে। কারণ সেখানে যে সাফসুতরা ব্যাপারটা, একটা শহরের প্রধান মাপকাঠি কি, যে শহরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক সফল। আগের থেকে 3 বেলা করে আমরা কনজারভেন্সি সার্ভিস দিচ্ছি, এবং মানুষ এটা দেখছে। রাত্রেবেলায় কোনোদিন আপনার হরিজন ভাইরা আমাদের শহর পরিষ্কার করবে এরকম ভাবতেই পারতো না। শহর একবেলা পরিষ্কার হবে, কিন্তু শহর 3 বেলা পরিষ্কার হবে, যেটা মানুষের চিন্তার বাইরে ছিল, সেটা আমরা করেছি। আর তার সঙ্গে সঙ্গে আমরা যেটা আর একটা করতে পেরেছি, যে আমাদের ওয়াটার কানেকশন যেটা ছিল এখানে, অর্থাৎ 25 বছর আগে যে ওয়াটার কানেকশন, আমাদের টোটাল হাউস হোল্ড আছে আপনার 44,000, সেখানে 11,000 আমাদের হোল্ডিং এ এমনি কানেকশন ছিল, ওয়াটার কানেকশন, পানীয় জলের। সেই জায়গাটা আমরা প্রায় 30,000 দিয়েছি। এটা আমাদের একটা
বড় সাফল্য, এবং আমরা তার সঙ্গে মানে ফ্রি অফ কস্টে জলটাকে আমরা প্রোভাইড করছি। আর অন্যথায় আমরা যেটা করতে পেরেছি সেটা এরকম যে আমাদের বহরমপুর শহরের মানে হার্ট হচ্ছে ব্যারাক স্কোয়ার। ব্যারাক স্কোয়ারটা চারিদিকে বিউটিফিকেশন করে সেটাকে ওয়াকিং ট্র্যাক তৈরি করা, এবং প্রত্যেক দিন ওখানে প্রায় 5 থেকে 7 হাজার মানুষ মর্নিং ওয়াক করে, ইভিনিং ওয়াক করে। এইটাকে একটা আলাদা ট্যুরিজম স্পট হিসেবে তৈরি করতে পেরেছি। এটা আমাদের একটা মিউনিসিপ্যালিটি করেছে, বড় সাফল্য বলে আমরা মনে করি। অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের দীর্ঘদিনের সাংসদ ছিলেন, টানা 25 বছর, এবং এবারেও তিনি প্রার্থী। তার একটা পাওয়ারফুল ইমেজ এখনো রয়েছে। আপনি কি মনে করছেন যে ঠিক কোন কোন বিষয়ের ভিত্তিতে মানুষ আপনাকে বেছে নেবে? দেখুন, অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘদিন থেকে ছিলেন, এটাই ওনার হারের কারণ হবে, কারণ উনি হেরে গেছেন 24 সালে। উনি পরাজিত হওয়ার পর আবার বিধানসভা কন্টেস্ট করছে। তার মানে কি, অধীরবাবুর প্রতি ইনি যখন হেরেছেন, তাহলে পরে এই লোকসভার মানুষের অনাস্থা ছিল বলেই তিনি হেরেছেন। টানা 25 বছর জেতার পর যখন 26 বছরে পা দেবেন, তখন তিনি হেরে গেছেন। এবং তিনি তারপর আবার মানে 26 সালে কন্টেস্ট করছেন। মানুষ তো চিন্তা করবে যে দীর্ঘদিন থেকে তো অধীরবাবুকে ভোট দিয়েছি, কি কাজ পেয়েছি কি কাজ পাইনি সেটা চোখের সামনে মানুষ দেখতে পাবে। অর্থাৎ মানুষ এখন খুব রাজনৈতিক রিয়েলিটির জায়গায় আসবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী শক্তি বিজেপি। এখানে সিপিএম কংগ্রেস তো অপ্রাসঙ্গিক। আজকের দিনে সিপিএম কংগ্রেস অপ্রাসঙ্গিক, যেখানে সিপিএম এর লোকরা বিজেপিকে ভোট দেয়। আবার কংগ্রেসের নিজস্ব ভোট ব্যাংক 3-4% নেই, এবং দিন দিন মুর্শিদাবাদ মালদায় যেটা ছিল সেটাও কিন্তু ক্রমশ কমেছে। যেহেতু এটা বিধানসভা ভোট, সেই অঙ্কে আপনার যারা মাইনরিটি ভোট, তৃণমূলের কোর ভোট যেখানে রয়েছে, সেখানে আপনার বিজেপির একটা থ্রেট রয়েছে। অর্থাৎ যে মাইনরিটি ভোটটা কংগ্রেসের দিকে গেছিল 2024 সালে লোকসভা ইলেকশনে, সেটা এবার যাবে না। অন্যদিকে এখানে অ্যাডভান্টেজ হচ্ছে, এখানে হিন্দু ডেমোগ্রাফি নাকি হিন্দু ভোটার বেশি, প্রায় 75%। তার মধ্যে এখানে আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে, লাস্ট মমতা ব্যানার্জি যেভাবে লক্ষ্মীর ভান্ডারকে 500 টাকা থেকে 1000 টাকা, 1000 টাকা থেকে 1500 টাকা করেছেন, সঙ্গে যুবসাথী যে স্কিমগুলো করেছেন, আমার পাড়া আমার সোনার মধ্যে দিয়ে প্রতিটা বুথে কাজ করেছেন, পথশ্রীর মধ্যে দিয়ে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে। অর্থাৎ এই প্রত্যেকবারই কাজ হয়, কিন্তু যদি বলেন ভোট বাজেট, এটাকে তৃণমূল গভর্নমেন্ট লাস্টে যেভাবে আপনার পপুলার করেছে এবং মানুষের দরকারের নিরিখে পপুলার করেছে, মানুষের ক্যাশ বেনিফিটটা তো মানুষের দরকার, তো পপুলার করেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় বিকল্প বিরোধী কোনো শক্তি সেই সার্ভিসটা দিতে পারেনি। যারা বিরোধিতা করে গেছে, কিন্তু বিজেপি নরেন্দ্র মোদী ছিলেন, গ্যাসের দাম কমাতে পারেননি। তারপর বিজেপি নরেন্দ্র মোদীর দিক থেকে কোনো আলাদা বেনিফিট মানে আয়ুষ্মান ভারতের বিকল্প কোনো মানে আপনার অল্টারনেটিভ কোনো স্বাস্থ্য কার্ড, হেলথ কার্ড, সেটাও পায়নি। বা যেটা ভেবেছিল যে কর্মসংস্থান কিছু তৈরি হবে সেন্ট্রাল গভর্নমেন্টে, সেটাও হয়নি। বিভিন্ন দিক থেকে বিজেপির ওপর খুব একটা, বা বিজেপির কাছ থেকে যেটা মানুষ এক্সপেক্ট করতো, বিশেষ করে এটা মুর্শিদাবাদ আপনার মাইনরিটি কমিউনিটি বেশি, সেই জায়গায় দাঁড়িয়ে বহরমপুর একমাত্র হিন্দু কমিউনিটি বেশি জায়গা। মানুষের মনে আরো বেশি ধাক্কা খেয়েছে পেহেলগাঁওয়ের পর, যখন ভেবেছিল নরেন্দ্র মোদী প্রতিরক্ষা বলয় ভীষণ শক্তিশালী, সেখানে পাকিস্তানকে বেশ কড়া একটা জবাব দেবে, সেখানেও মানুষ ব্যর্থ হয়েছে। অর্থাৎ বিজেপির প্রতি যে মোহ মায়া, সেটা মানুষের কমেছে। এর পাশাপাশি এখানকার যে বিধায়ক সুব্রত মৈত্র কাঞ্চন, তার পারফরমেন্সটা একটা বড় মাপকাঠি হয়েছে হিন্দু ভোটটা তার কাছ থেকে সরে আসার পেছনে। সেই জন্য হিন্দু ভোটটা তার কাছ থেকে সরে আসবে। বিজেপি তাহলে এখানে যে বেশ খানিকটা শক্তিশালী, এবং তিনি রানিং বিধায়ক, তিনিও তো যথেষ্ট টাফ ফাইট দিচ্ছে। একটা সময় আমরা দেখেছি যখন বাম আমল ছিল, সেখানেও পুরসভা ছিল কংগ্রেসের দখলে, কিন্তু এখন মানে একেবারেই নিশ্চিহ্ন সেই অর্থে বলা যায়। বিজেপি কিভাবে এখানে দাঁত ফোটাতে পারলো? বিজেপি যেন দাঁত ফুটিয়েছিল 2021 সালে, এটা 2019 সাল পর্যন্ত ফোটাতে পারেনি। বিজেপির ভোটটা বিরোধী কোনো অর্গানাইজেশন নেই, একটা ফ্লোটিং ভোট তৈরি হয়েছিল 2021 সালে, একটা মানে ন্যারেটিভ তৈরি হয়েছিল, একটা পোলারাইজেশন হয়েছিল ভোট, এটা সবাই জানে। আর যেহেতু এটা মাইনরিটি ডিস্ট্রিক্ট, বহরমপুর একমাত্র হিন্দু ডোমিনেশন এরিয়া, সেই জায়গায় দাঁড়িয়ে একটা কনসলিডেটেড হয়ে গেছিল। মাইনরিটি ভোটটা এনআরসির দিকে একদিকে চলে গেছিল, এবং হিন্দু কমিউনিটির লোক ভেবেছিল যে বিজেপি ক্ষমতায় আসবে, এবং সেই জায়গা থেকে যেহেতু ক্লোজ কন্ট্যাক্টে হিন্দু মুসলিম রয়েছে,
তারা ভেবেছিল যে তাদের ক্ষেত্রে বিজেপি দলটা অনেক বেশি প্রোটেক্টেড হবে। এই জায়গায় দাঁড়িয়ে ভোটটা পুরোটাই কনসলিডেট হয়ে গেছিল বিজেপির পক্ষে, সেই জন্য জিতেছিল, আলাদা কোনো কারিজমা না, এই একটা ন্যারেটিভ পারসেপশন তৈরি হয়ে গেছিল। ফলে হচ্ছে মূল জায়গা যেটা আছে, এটা করার ফলে যেটা হয়েছে, মানে হাওয়াতে যেমন জিতে যায়, সেরকম হচ্ছে হাওয়াতে জিতে গেছিল বিজেপি। ফলে এখানকার যে গ্রাউন্ড রিয়েলিটি, যার পলিটিক্যাল জমি, সেটা মূলত ছিল লেফট এবং কংগ্রেসের। তৃণমূল আসার পর কংগ্রেসের জমিতে আপনার দখল করে, কংগ্রেস তৃণমূল, লেফট যখন চলে গেল, লেফট কংগ্রেস এক হয়ে গেল, আর তৃণমূল কংগ্রেস ফাইট হয়ে গেল। সেখানে ইস্যুগুলো ছিল মানে কাজের একটা কম্পিটিশন ছিল, কে কতটা কাজ করতে পারবে, কার ডেভেলপমেন্ট কতটা দেখাতে পারবে, এটা একটা ব্যাপার ছিল। যেহেতু বিজেপির ভোটটা এরকম মানে একটা হাওয়াই ভোটটা পেয়ে গেছিল, স্বাভাবিকভাবে বিজেপি যখন গভর্নমেন্টে এলো না, সেখানে মানুষের মোহ মানে আপনার ত্যাগ করে গেল। এবং পাশাপাশি এখানকার যে বিধায়ক, সে তারপর কোনো কমিউনিকেশন তৈরি করলো না মানুষের সঙ্গে, পরে আলো আনপপুলার হয়ে যায়। এই সময় এই ভ্যাকুম পিরিয়ডটায় অদিত চৌধুরী কিন্তু সেভাবে আপনার বহরমপুরে খুব একটা বেশি কমিউনিকেশন তৈরি করেননি, এবং সেখানে তার সার্ভিসও কিছু ছিল না। প্রেস মিডিয়ার মধ্যে দিয়ে তিনি অনেক মানে আলোচনা সমালোচনা করেছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানুষ গ্রাউন্ডে সেই সময় তৃণমূল কংগ্রেস বা আমাদেরকে পেয়েছিল। এর পাশাপাশি আমরা টোটাল 28টা মিউনিসিপ্যালিটি ভোটে আমরা জয়লাভ করি। মোট 28টা সিটের মধ্যে 22টা সিট আমাদের হয়। আমাদের কাউন্সিলররা ভীষণ প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করে। তার সঙ্গে মমতা ব্যানার্জির যে বেনিফিশিয়ারি স্কিমগুলো রয়েছে, সেগুলো বছরে দুবার করে দুয়ারে সরকার যে ক্যাম্প হয়েছে, তার মধ্যে দিয়ে মানুষের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ স্থাপন করেছে, যার ফলটা আজকে পাচ্ছি। মানে উন্নয়ন এবং পরিষেবা, এটাই বলতে চাইছেন ইউএসপি? হ্যাঁ, দেখুন, উন্নয়নের দিকটা খুব ফিক্সড এখানে, এটা তো আমাদের আলাদাভাবে কিছু করতে পারবো না। একটা পৌর কেন্দ্রিক ব্যবস্থায় রোড, লাইট, আপনার ড্রেন পরিষ্কার, এগুলো হবে, এই রিসোর্স নিয়ে আমাকে মোবিলাইজ করতে হবে গোটা টাউনে। কিন্তু যখন মানে অন্য স্কিমগুলো, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলো তৈরি করেছে বেনিফিসিয়ারি, লক্ষ্মীর ভান্ডারটা ক্যাশ বেনিফিট, এটা খুব এফেক্টিভ। তার সঙ্গে রাষ্ট্রীয় যুবসাথীটাও খুব এফেক্টিভ। রাস্তাঘাট, পানীয় জলের থেকে যদি ক্যাশ বেনিফিট দেয়, সেটা অনেক বেশি আপনার এফেক্টিভ। কারণ এই কারণে আমাদের বহরমপুরে মোট যে ভোটার আছে, সেই ভোটারের নিরিখে যদি আমি বলি, প্রায় 60,000 মতন আমার মহিলা ভোটার আছে। তার মধ্যে 46,000 মহিলা আমাদের লক্ষ্মীর ভান্ডারে বেনিফিসিয়ারি রয়েছে, উপভোক্তা রয়েছে। ফলে বোঝা যাচ্ছে যে এটার একটা লক্ষ্মীর ভান্ডারটা প্রয়োজনীয় একটা স্কিম, যেটা মানুষ পেতে চায়। সেটা মানে কি বলবো, যে কোনো রাজনৈতিক দল নির্বিশেষে মানুষ সেখানে অ্যাপ্লিকেশন করে দেয়, এবং সেটার এই প্রয়োজনটা তো মানে মানুষের আছে। এবং এই ঘাটতিটা মমতা ব্যানার্জি যারা মানে অতি বড় শত্রু, তারাও কিন্তু লাইনে দাঁড়িয়ে সেই বেনিফিটটা নেয়। ফলে এটার একটা রেজাল্ট আছে, এটা বোঝা যাবে। অনেকে বলছেন যে আপনারা বেছে বেছে অধীর চৌধুরীর লোককে ভাঙিয়ে নিচ্ছেন, সত্যি কি তাই? অধীর চৌধুরীর লোককে ভাঙাইনি তো আমরা অধীর চৌধুরীর লোককে কেউ ভাঙায়নি। এখানে কংগ্রেসটা ছিল একটা সময়, কংগ্রেসটা থাকার ফলে কংগ্রেস দীর্ঘদিন ধরে এখানে গোটা মুর্শিদাবাদ জুড়ে 3টে এমপি ছিল, প্রণব মুখার্জি, মান্নান হোসেন, অধীর চৌধুরী নিজে। ফলে কি যে কংগ্রেসকে একটা মানে, এবং ইউপিএ গভর্নমেন্ট সেই সময় ছিল। যদি আমরা রাজনৈতিক প্রেক্ষাপটটা মুর্শিদাবাদে দেখি, মুর্শিদাবাদ কিন্তু অ্যাকচুয়ালি লেফটের সময় এস্টাবলিশমেন্টে কংগ্রেস ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এইখানে যে এমএলএ, এমপি, মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ সবটাই ছিল। ফলে কংগ্রেস একটা চরম এস্টাবলিশমেন্টে একটা সময় প্রায় 2002 থেকে আপ টু 2014 পর্যন্ত ছিল এখানে। পরবর্তীকালে কংগ্রেসের থেকে তৃণমূলে যাওয়ার কারণ কি, এটা বুঝতে হবে। কংগ্রেস এতটা মানে কি বলবো, এত হাই প্যারামিটার উঠে যাওয়ার পর কংগ্রেসের কাছ থেকে প্রণববাবুর মতো যেখানে ব্যক্তিত্ব এখানকার অর্থমন্ত্রী হয়েছিলেন, এখানে অধীর চৌধুরীর মতো ব্যক্তিত্ব রেলমন্ত্রী হয়েছিলেন, মুর্শিদাবাদ থেকে তো বিরাট ব্যাপার। মানুষ যেটা চেয়েছিল, শিক্ষা চেয়েছিল মানুষ, যে এখানে মুর্শিদাবাদের অগ্রগতি হবে। মুর্শিদাবাদ এখনো শিক্ষার দিক থেকে সমস্ত জেলার থেকে পিছিয়ে, 77% এখানকার এডুকেশনের হার। মানুষ চেয়েছিল এখানকার একটা মানে রুজি রুটি চেয়েছিল, অর্থাৎ আর অর্থনৈতিক অবস্থার পরিবর্তন চেয়েছিল মানুষ। কিন্তু সেই আমল থেকে এই মাইগ্রেন্ট লেবার বলে যেটা আপনার বিরোধী এখন কোট করছে, মাইগ্রেন্ট লেবার আজ থেকে 20 বছর আগে থেকে এখানে ব্যাপক পরিমাণে আপনার তৈরি হয়েছিল, বরঞ্চ এখন কমেছে অনেক। এই মাইগ্রেন্ট লেবাররাও বাইরে কাজের জন্য চলে গেল। তাহলে কংগ্রেসের একটা পূর্ণ সময়, যেখানে ইউপিএ গভর্নমেন্ট, মনমোহন সিং প্রধানমন্ত্রী, প্রণববাবু অর্থমন্ত্রী,
বিদেশমন্ত্রী, পরবর্তী সময় রাষ্ট্রপতি, অধীর চৌধুরী পিএসসি কমিটির চেয়ারম্যান, তার আগে বিরোধী দলনেতা, তার আগে তিনি রেলমন্ত্রী। কিন্তু মুর্শিদাবাদের না শিক্ষা, না স্বাস্থ্য, না অর্থনৈতিক কোনো উন্নতি হয়েছে। ফলে মানুষ যখন তৃণমূল কংগ্রেসের দিকে তার প্রোগ্রামগুলো যখন মানে তখন দেখছে সামনেখানে যে কর্মতীর্থ দিয়ে শুরু হয়েছিল, মেডিকেল কলেজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এখানে ডেভেলপ করলেন মেডিকেল কলেজকে। এই যে মাল্টি ফাংশন ডেভেলপমেন্টটা এখানকার জেলাবাসীর মন কাড়লো, ফলে সবাই তৃণমূলের দিকে অটোমেটিক করছে, তার যে ডেভেলপমেন্ট দেখে ইন্টারেস্টেড হলো এবং তৃণমূল কংগ্রেসটা করছে সুস্থভাবে, স্বাভাবিক করছে, কংগ্রেস দুর্বল হয়ে গেল। এটাই হচ্ছে ফর্মুলা। আমাদের এই সাক্ষাৎকারে অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেছেন আপনি এবং আপনার মতন অনেক গোপাল তার সঙ্গে সেই সময় দেখা করতে গেলে লোক ধরতে হতো, এবং এখন তারা টাকা পেয়েছে, পেছনে পুলিশ পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছে, এবং সেই কারণেই তারা রং দেখাচ্ছেন। কি বলবেন? প্রথম কথা দেখুন, অধীর চৌধুরী রাজনীতিতে উঠেছেন, তার ব্যাকগ্রাউন্ডটা দেখবেন আপনি, প্রচুর তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস এখনো পর্যন্ত এক্সিস্ট করছে। প্রচুর খুন খারাপি করে বহরমপুরে একটা অন্যরকম ভাবে উঠেছে। আমি কংগ্রেস করতাম ঠিকই, কিন্তু আমি অধীর রঞ্জন চৌধুরীর কাছে আমার ব্যক্তিগত প্রয়োজন বা আমার আমি নেতা হওয়ার জন্য কোনোদিন আমি যাইনি। তিনি রাজনীতি করতেন, তিনি কংগ্রেস করতেন, আমি কংগ্রেসের কর্মী হিসেবে কংগ্রেস পার্টির সংগঠনের জন্য গেছি ওখানে। আর আজ আমি যখন তৃণমূল করেছি, সেই জায়গা থেকে আমি তৃণমূলের মতো করছি। আর এই জায়গায় দাঁড়িয়ে অধীর চৌধুরীর সঙ্গে আমার কোনো লেনদেনের সম্পর্ক কোনোদিন ছিল না। আর অধীর চৌধুরীকে আমি মানসিকভাবে কোনোদিন সেভাবে পছন্দও করতাম না। আমি পরিষ্কার কথাই বলছি। দেখুন, আমরা রাজনীতি করা মানুষ, আমাদের গায়ে এখনো পর্যন্ত কোনো খুনের দাগ নেই, আমাদের গায়ে কোনো এখনো পর্যন্ত যাই বলুক না কেন, এখনো পর্যন্ত এরা তো খুব পাওয়ারে বসে আছে, ইডি সিবিআই এর দাগ নেই। আমাদের জীবন খুব সাধারণ, আমরা খুব সাধারণভাবেই বড় হয়েছি। আমরা নির্দিষ্ট গ্রামাটিক্যাল ব্যাকরণের মধ্যে দিয়ে রাজনীতিটা করেছি। সেখানে অধীর চৌধুরীকে কাউকে ধরে আমি অধীর চৌধুরীকে ঢুকবো, আমার কি প্রয়োজনটা কি ছিল? অধীর চৌধুরীর কাছ থেকে আমি কোনোদিন কাউন্সিলর টিকিটও নিইনি, এমএলএ টিকিটও নিইনি, এমপি টিকিটও নিইনি, আমি কোনো পোস্টও নিইনি। ফলে আমার ব্যক্তিগতভাবে অধীর চৌধুরীকে কোনোদিন প্রয়োজন হয়নি। আমি যেটুকু ওনার সঙ্গে গেছি সেটুকু ওনার সংগঠনের প্রয়োজন আমি গেছি। অতএব সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা ভিত্তিহীন কথা। কিন্তু ওনার যখন প্রয়োজন হয়েছে উনি আমাদেরকে 10 বার করে ফোনে ডেকেছেন, আমরা কোনোদিন যাইনি। একটু এসআইআর এর প্রসঙ্গে আসবো। এসআইআর এ এই মুর্শিদাবাদ জেলা থেকে সবচেয়ে বেশি নাম বাদ গেছে, এবং বারবার আলোচনাতে চলে আসছে যে কোন রাজনৈতিক দলের এটা সুবিধা বা অসুবিধা হতে পারে। আপনাদের ক্ষেত্রে ভোটের সমীকরণের হিসেব নিকেশ কি কোনোভাবে পাল্টে যেতে পারে? আমার মনে হয় পাল্টাবে না, কারণ মুর্শিদাবাদে যে এরিয়াগুলোকে ডিমার্কেশন করা হয়েছিল, 11 লক্ষ কিছু নাম অ্যাডজুডিকেশনে ছিল, তারপর সেটা আপনার রিভাইজড হয়ে 4 লক্ষ এখন ডিলিশনে আছে। চলো, এটা সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট আজকে একটা অর্ডার দেখলাম, যদিও অর্ডারটা পড়িনি আমি। যারা পিল করেছিল, অ্যাপ্লিকেশন করেছিল, তারাও ভোট দিতে পারবে এই ভোটের আগে, যারা অ্যাপ্লিকেশন করেছিল। অর্থাৎ এই প্রসেসটা আপনার কেটে যাবে। এটা তো একটা পলিটিক্যাল ভিন্ডিকটিভ অ্যাটিটিউড বিজেপির ছিল, সেটা প্রমাণিত। কিন্তু এসআইআরে আপনার আমাদের যে পপুলেশন যেটা রয়েছে এবং যে জায়গায় ডেমোগ্রাফি গুলো রয়েছে, সেখানে এসআইআর খুব একটা বেশি ক্ষতি মুর্শিদাবাদের হবে না। আমি একটু হুমায়ুন কবিরের প্রসঙ্গে আসবো। যদিও এখানে সংখ্যালঘু ভোট ব্যাংক সেটা কম সেই অর্থে, কিন্তু হুমায়ুন কবিরের প্রার্থী দেওয়া কোনোভাবে কি ভোট কাটাকাটির একটা আশঙ্কা করছেন? প্রথম দিকে যেটা মনে হয়েছিল, হুমায়ুন কবির যখন বাবরি মসজিদকে কেন্দ্র করে, বাবরি মসজিদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে রাজনীতিটা কতটা নিয়ে যাবে। বাবরি মসজিদ যেদিন ওখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, যে পরিমাণ মুসলিম মানুষের আবেগ ছিল, তার 1 মাস পর যখন বাবরি মসজিদকে গৌণ করে যখন প্রধান রাজনীতিটা তার প্রাধান্য পায়, তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে সে রাজনীতিটা ফেড হয়ে যাচ্ছে। এই কারণে বলছি, হুমায়ুন কবির সাহেব যে জায়গাগুলো দাঁড়িয়েছে তাতে কিছু ভোট নিশ্চয়ই পাবে, একটা ইমোশন আছে। কিন্তু বিভিন্ন পর্যায়ে, পরবর্তী পর্যায়ে যে স্ক্যাম গুলো বেরোচ্ছে, যে তিনি কেন বাবরিটাকে সামনে রেখে রাজনীতিটা করতে চেয়েছেন, তার যে ভাষা, তার যে ক্লিপিংস গুলো বেরোচ্ছে, সেটা হুমায়ুন কবিরকে ব্যাকফুটে ফেলবে। এবং তার পাশাপাশি হুমায়ুন কবিরের সঙ্গে যারা জয়েন করেছিলেন, যারা তার দলের মধ্যে প্রেসিডেন্ট ছিলেন বা যারা আরো ভোট ক্যাচার ছিলেন, তারা হুমায়ুন কবির দল থেকে বেরিয়ে গিয়ে তৃণমূলে জয়েন করেছে। স্বাভাবিকভাবে এটা হুমায়ুন
কবিরের পক্ষে খুব একটা স্বাস্থ্যকর হবে না এই পিরিয়ডটা, অর্থাৎ ভোটের আগে এইসব যে স্ক্যান্ডেলিং গুলো। জিতে আসলে বহরমপুরের মানুষের জন্য কি করতে চাইবেন? বহরমপুরের মানুষের জন্য প্রথম যেটা কাজ আছে, এটা একটা সুন্দর শহর, খুব মানে একটা কি বলবো ওল্ড টাউন এবং খুব একটা কসমোপলিটন একটা জায়গা, কালচার আছে। সেখানে বহরমপুরে আমার প্রথম কাজ হবে, এখানকার শহরটা বাঁচাতে গেলে পরে দরকার এখানকার যারা বেকার ছেলে মেয়ে রয়েছে, অর্থাৎ এখানে মানে মিডিয়াম অ্যান্ড মাইক্রো এন্টারপ্রেনাররা তারা এখানে বেশিরভাগ বাস করে, এটাই তাদের রুজি রুটি। সেই জায়গা থেকে তাদেরকে আরো ডেভেলপ করা, অর্থাৎ সরকারের জমি আর আমাদের গভর্নমেন্টের কর্মতীর্থ প্রকল্প এর মধ্যে দিয়ে সুপারমার্কেট তৈরি করা। বহরমপুর শহর কমার্শিয়ালি খুব স্ট্রং, বাইরে থেকে 90 লক্ষ জেলার বেশিরভাগ মানুষ এই শহরে আসে, তাদের প্রত্যেক দিনের হয়তো হোলসেল হোক রিটেল হোক এগুলোকে পারচেস করতে। সেই জায়গায় দাঁড়িয়ে এই শহরের যারা মূল অর্থনীতি যারা দাঁড়িয়ে আছে, আমাদের ছোট বড় ব্যবসা, তাদের জন্য যদি আমি স্টল করতে পারি প্রাইম ল্যান্ডে গভর্নমেন্টের কাছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা একটা অ্যাসেট পাবে এবং পাশাপাশি ব্যবসার বাণিজ্যের ক্ষেত্রেও অনেকটা প্রসারিত হবে। এটা আমার প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেট হচ্ছে আমার শহরটাকে আরো সুন্দর করে তোলা। এই শহরের একটা অ্যাসেট হচ্ছে গঙ্গা, যেটা টেমস নদীতে আছে, দুটো শহরকে ভাগ করেছে ইংল্যান্ডে। এই টেমসের অনুকরণে এখানে গঙ্গা যেদিক দিয়ে গেছে, এই গঙ্গার পাড়ে আমার 7 কিলোমিটার যে স্ট্রেচ আছে সেটা বিউটিফিকেশন করা। আর পাশাপাশি এই শহরের অন্যতম একটা ডিমান্ড, যেটা আমরা অনেকটা এগিয়েছি, সেটা এখানে একটা এয়ারপোর্ট তৈরি করা। সেই জমি আমরা দেখেছি, কারণ আমাদের এই শহরের যেহেতু একটা মানে কমার্শিয়ালি খুব স্ট্রং হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে শিলিগুড়ি কলকাতার মধ্যেখানে একটা সেতুবন্ধন তৈরি করা, আর তার সঙ্গে বেশ কিছু যেগুলো গভর্নমেন্টের অ্যাবান্ডান ল্যান্ড আছে সেখানে শিল্পতালুক তৈরি করা। আপাতত এইটুকুর মধ্যেই আমাদের একটা প্ল্যানিং আছে। মূল ব্যাপারটা শহরের অর্থনৈতিক অবস্থাকে গ্রিড আপ করা, সাউন্ড করা, এটাই আমার মেন লক্ষ্য। আমার শেষ প্রশ্ন, আপনার প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছেন? কংগ্রেস না বিজেপি, অধীর রঞ্জন চৌধুরী না বিজেপির প্রার্থী, এবং তৃণমূল কংগ্রেসের ফলাফল ঠিক কি হবে, কি আশা করছেন? দেখুন, তৃণমূল কংগ্রেস জেতার জায়গায় আছে প্রথমত, সেখানে 2 নম্বরে অধীর চৌধুরী থাকবে না কাঞ্চন মৈত্র থাকবে, এই জায়গাটা আমি এই মুহূর্তে আলাদাভাবে ভাবতে পারছি না। কারণ এই কারণে প্রথম স্থানে আপনি? ডেফিনেটলি। কেন আমি? কারণ আমি গতবার যখন ভোট পেয়েছিলাম, আমি প্রায় 33% ভোট পেয়েছিলাম, কংগ্রেস পেয়েছিল 20% ভোট, আর বিজেপি পেয়েছিল 44% ভোট। বিজেপি যে হাওয়াতে ভোটটা পেয়েছিল সেই ভোটটা আপনার কমে যাবে। আমার খুব সাধারণ যুক্তি, ধরুন যারা এখানে কংগ্রেসের ভোট ব্যাংক ছিল, এই বিধানসভায় অধীর চৌধুরী 90,000 ভোটে জিততো। এবার অধীর চৌধুরী 24-এ সেটা 7,000 ভোটে জিতেছে, বিজেপি থাবা মেরেছে, তৃণমূলও কিছুটা এগিয়েছে। ফলে বিজেপি থেকে যে ব্যাকফ্লো করছে, সেই ব্যাকফ্লোটা হচ্ছে আপনার এসআইআর এর জন্য হোক, তাদের উপরে আস্থা অনাস্থার জন্য হোক না কেন, তারা কিন্তু হাত চিহ্নে যাবে না। তারা বিজেপিকে কেন ভোট দিত? বিজেপি সরকারে আসবে বলে, অর্থাৎ তৃণমূলকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। তাহলে যারা বিজেপিকে ভোট দিত, বিজেপির ভোটটা যখন রিভার্স হচ্ছে, স্বাভাবিকভাবেই তারা কংগ্রেসে আর ক্ষমতাহীন দলের সঙ্গে যাবে না, তারা সবসময় প্রো গভর্নমেন্ট হবে। অর্থাৎ সেই জায়গা থেকে এই যে অ্যাডভান্টেজটা, সেটা আমার অনেক বেশি। সেই জন্য আমি জয়ী হব। কাঞ্চন মৈত্র এবং ওই আমাদের অধীর রঞ্জন চৌধুরী, ওরা মোটামুটি মানে একই স্কেলে থাকবে, ওদের থেকে 10 থেকে 12,000 ভোটে আমি জিতবো। অনেক ধন্যবাদ দাদা। কথা বললাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী নারুগোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে, এবং তিনি কনফিডেন্ট এবারে নির্বাচনে শেষ হাসি তিনিই হাসছেন। নির্বাচনের সমস্ত রকম খবরের জন্য অবশ্যই নজর রাখুন theworld.in-এ, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় অরিত্র কবিরাজের সঙ্গে অর্পিতা দাওয়াল।